হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনহুনা। আরে রে 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 রে, মার কাট কাট লুট করে সব ভাগ। পালা পালা পালা, ডাকাত ডাকাত। থর 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 থর, কেউ যেন পালাতে না পারে। চাচ্চা আছে সব লুটে নে। আর পালকির ভেতরে যে আছে তাকে বার করে আন, চা। সর্দারের কথা মতো ডাকাত দলের এক সদস্য পালকি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে রাজমহিষীকে। রাজমহিষীর কোলে থাকা ছোট্ট শিশুটি কেঁদে ওঠে, আর্তনাদ করে। সব বাচ্চার কান্না আমার একদম সহ্য হয় না। চাচা, ওকে ওই নদীর জলে ভাসিয়ে দে। সর্দারের কথা মতো এক ডাকাত রাজমহিষীর দিকে এগিয়ে গিয়ে শিশুটিকে কেড়ে নেয় মহিষীর কোল থেকে। না 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 না, নিও না নিও না। পাশে থাকা বহমান নদী গাঙ্গুরের গর্ভে ছুঁড়ে দেয় ছোট্ট শিশুটিকে। এতক্ষণ বৃদ্ধ নৌকা চালকের মুখে রাজমহিষীর এমন করুণ অবস্থা শুনে সুহাসিনী যেন কেমন একটা ঘোরের মধ্যে থাকে। বয়স 24-এর মেয়ে সুহাসিনী। জার্নালিজম নিয়ে কাজ করা তার একটা নেশা। মূলত খবরের প্রতিটি পেজে যখন রাজনীতি, খুনোখুনি, ধর্ষণ, তোলাবাজি, জালিয়াতিতে ভরে গেছে, তখন এই খিটখিটে অরুচিকর ঘ্যানঘ্যানে মেজাজের স্বাদ পরিবর্তন করতে সুহাসিনী ফোকাস করে প্রাচীন গ্রাম বাংলার ইতিহাসে। আচ্ছা, এরপর কি হয়েছিল? তার জানি নে, মায়ের মুখে এইটুকু শুনেই বড় হয়েছি। তারপর মাও একদিন ছেড়ে চলে গেল, আর আমিও সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরতে লাগলাম চারিদিকে। তারপর আর কখনো যাওনি পিতপুরে? না, তা আর কখনো যাওয়া হয়ে ওঠেনি। রাস্তা মনে আছে ওখানে যাওয়ার? হ্যাঁ, ও তো আমারই মাতৃভূমি, সে রাস্তা কি আর ভোলা যায়? বৃদ্ধ নবীন মাঝির থেকে পিতপুরের ঠিকানা নিয়ে সুহাসিনী বেরিয়ে পড়ে পিতপুরের উদ্দেশ্যে। জলপথ ধরে ভাসতে ভাসতে সুহাসিনী পৌঁছায় পিতপুরে। এই সভ্য নগরাঞ্চল শিল্প কারখানার যুগেও পিতপুর যেন কোথাও এখন আটকে পড়েছে সেই আদিম গ্রাম বাংলার বনাঞ্চল পরিবেশে। নৌকাটি এসে থামে খেয়াঘাটে। সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে গেছে কাঁচা লাল সুরকির মেঠো পথ। সুহাসিনী নামে খেয়াঘাটে। গাড়ি লাগবে মেমসা? হ্যাঁ, তা তো লাগবেই। আর এখানে কোথাও গেস্ট হাউস আছে? আগে আম, আহ, অতিথিশালা অতিথিশালা আছে এখানে? হ্যাঁ মেমসা, অতিথিশালা এখন আসে। নিয়ে চলো ওখানে। হাট হাট। গাড়ি এসে থামে অতিথিশালার সামনে। সুহাসিনী যায় গেস্ট হাউসের ভেতরে। হ্যালো, বলছি একটা রুম হবে? বলিয়ে ম্যাডাম, কীরকম রুম লাগবে? এসি, নন এসি, সিঙ্গেল বেড, ডাবল বেড নাকি কোয়ার্টার বেড? না না, অত কিছু লাগবে না, একটা নন এসি সিঙ্গেল বেডরুম হলেই হবে। এ পেলা, ম্যাডামকে দোতলার দক্ষিণ দিকের ঘরটা দেখিয়ে দে। হোটেল বয়ের পেছন পেছন সুহাসিনী যায় তার নিজের রুমে। কিরে, পৌঁছে গেছিস? হ্যাঁ, এই জাস্ট ঢুকলাম। আচ্ছা, আগে এখানে ডাকাতের ঘাঁটিটা কোথায় ছিল? সে তো এখন ধ্বংস হয়ে গেছে ম্যাডাম। পড়ে আছে বলতে ওই পুরনো একটা ভাঙা মন্দির আর বটতলার সামনে পোতা একটা হাঁড়ি কাঠ। আর সে যাই হোক, ওই জায়গাটার ঠিকানা দিলেই খুব উপকৃত হব। এই সূর্যি ডোবার সময় যাবেন? জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। আর সে দেখা যাবে খন। আপনি জায়গাটার ঠিকানা তো দিন। আগে হ্যাঁ দিচ্ছি। ম্যানেজার বাবু জায়গাটার ঠিকানা লিখে দেয় একটা কাগজে। গ্রামের
নিস্তব্ধ শান্ত মেটো পথ ধরে হাঁটতে থাকে সুহাসিনী। ওই ওই মেয়েটাকে দেখছিস? আরে বাস, কি সুন্দর দেখতে রে। তাই গ্রামের মাল বলে তো মনে হচ্ছে না। তা যাবি নাকি? চ। ও মামনি, যাচ্ছ কোথায়? আমাদেরও সঙ্গে নাও না গো সোনা। ও মামনি, আরে যাও কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, আমরাও তো যাবো সাথে। সুহাসিনী দ্রুত পা চালাতে থাকে। ছেলেগুলো অনবরত বাইক নিয়ে পিছু করতে থাকে সুহাসিনীর। সুহাসিনী এবার ছুটতে থাকে। ছেলেগুলো মোটর গাড়ির স্পিড বাড়িয়ে সুহাসিনীকে প্রায় ধরতেই ফেলবে। আহ, আমি আমি কোথায়? তুমি পিতপুরে? সুহাসিনী করুণ নিরুপায় দৃষ্টিতে চেয়ে দেখে এক লাল হাট পেরে শাড়ি পরা মহিলার কোলে সে মাথা রেখে শুয়ে আছে। মহিলাটির মুখটি ভীষণই মিষ্টি, কিন্তু তার এই মিষ্টি মুখের মধ্যে ডাগর ডাগর চোখ দুটি কেমন যেন এক উজ্জ্বল তেজপূর্ণ রাশিকে প্রকাশিত করছে। সুহাসিনী জিজ্ঞাসু সুরে বলে ওঠে, আচ্ছা, আমি কি ঠিক আছি? আর ওই ছেলে দুটো কোথায়? ভবানী একটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক আছো, তোমার কোনো ক্ষতি হয়নি। আর ওই ছেলে দুটো তোমাকে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে যেতে দেখে পালিয়েছে। ও আচ্ছা, এখানে ডাকাতের ডেরাটা কোনটা? তা তুমি তো খুব সাহসী মেয়ে দেখছি, এই রাত বিরেতে একা একা ডাকাতদের ডেরা এসেছো। যাই হোক, এটাই পোড়ো কালীতলা, পুরনো ডাকাতদের আস্তানা। আর আমি এখানকার মায়ের পরিচালিকা। ও ও আচ্ছা, এই ডাকাতদের ব্যাপারে তুমি কিছু জানো? সে বহুদিন আগের কথা। ঘটনা রোমান্থিত হয় বহু যুগ পূর্বে। এই যা যা আছে সব লুটে নে, আর কেউ বাধা দিতে এলে তাকে মেরে তার মেয়ে বউকে তুলে নে। না 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 না, কি রঘু, আজ কত উঠলো? আগে কথা ওই 20-50-এর মতো উঠেছে। ও, তা অর্ধেক ভাগ তো রাজস্ব কর, তা দেবে না? নানা কথা, সে কি আর মারতে পারি? এই কে আছিস? জোদ্দার বাবুকে পয়সার থলিটা দিয়ে যা। বাহ বাহ। বলছি ও কর্তা, মানে মানে ওই সর্দারের পথটা যদি দিতেন। হবে হবে, অত তাড়া কিসের বাবু? আচ্ছা কর্তা, আসি তাহলে এখন। ডাকাত বেরিয়ে যায় জমিদার মহল থেকে। সর্দার, জমিদার বাবু আপনার কথা শুনেছেন? না রে, উল্টে এত তাড়া কিসের জানতে চাইলে? সে তো বলবেই। কেন হঠাৎ এমন কথা বলছিস কেন? আমার কাছে খবর আছে সর্দার, ওই জমিনদার আমাদের বিরুদ্ধে কোতোয়ালিতে গিয়ে নালিশ ঠুকেছে। ও আচ্ছা, এই ব্যাপার। শোন, আজ রাতেই ওই জমিদারের বউ আর বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি মাঝপথে ওই পালকিটাকে আটকাবো, আর ওটা লুট করে ওই জমিদারকে আমি খুন করব। আরে রে 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 রে, আর কাট কাট লুট করে সংখ্যা। পালা পালা, ডাকাত ডাকাত। কেউ যেন পালাতে না পারে। চাচা আছে সব লুটে নে, আর পালকির ভেতরে যে আছে তাকে বার করে আন। চা। সর্দারের কথা মতো ডাকাত দলের এক সদস্য পালকি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে রাজমহিষীকে। রাজমহিষীর কোলে থাকা ছোট্ট শিশুটি
কেঁদে ওঠে, আর্তনাদ করে। বাচ্চার কান্না আমার একদম সহ্য হয় না। চাচা, ওকে ওই নদীর জলে ভাসিয়ে দে। সর্দারের কথা মতো এক ডাকাত রাজমহিষীর দিকে এগিয়ে গিয়ে শিশুটিকে কেড়ে নেয় মহিষীর কোল থেকে। না 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 না, নিও না, নিও না। পাশে থাকা বহমান নদী গাঙ্গুরের গর্ভে ছুঁড়ে দেয় ছোট্ট শিশুটিকে। আহা, কি সুন্দর আমাদের রানীমার সৌন্দর্য। তোদের কি ভাল লাগছে এইভাবে দাঁড়িয়ে থাকতে? যা, রানীমার ইজ্জত লুটে নে। না 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 না। আর একদল চল আমার সাথে ওই জমিনদারের বাড়ি। নাম জমিনদার বাবু, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা, আমাদের প্রাণের জমিনদারকে বন্দি কর। ছেড়ে দাও আমায়। কি রে শালা জমিনদার, যখন আমাদের সাথে বেয়াদবি করছিলিস মনে ছিল না? এর ফল কি হতে পারে তাহলে বা দেখ দেখ কেমন লাগে। এই, আমার তলোয়ারটা দে, আমার তলোয়ারটা দে। জমিনদার, ডাকাত সর্দারের হাতে নিহত হয় জমিদার ও তার পরিবার। তারপর আর কি, সেই দুর্ধর্ষ ডাকাত দলকে একসময় হটিয়ে বাংলায় রাজ করে বসে ইংরেজ গোড়া সৈন্য। হে ইউ ব্লাডি ফুল, শুনিলাম তুমি নাকি নীল চাষ করিতে অস্বীকার করিয়াছ। হ্যাঁ সাহেব, এই নীল চাষ করতে করতে ক্ষেতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। খেতে আর সোনার ফসল ফলছে না। রাবিস, আমি এই সব শোনার জন্য এখানে আসি নাই। তুমি নীল চাষ করিবে, হ্যাঁ কি না বলো? না। ইউ রাস্কেল, এই নে নীল চাষের অগ্রিম টাকা, আর নেক্সট মান্থে 2 তারিখের মধ্যে নীল না দিলে। ইংরেজরা ইঙ্গিত করে তার বাড়ির মেয়ে বউদের দিকে। চল। ইংরেজদের কাছে মার খেয়ে কৃষক খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় বাড়িতে। কি মার খেয়ে এলে তো গোরা সাহেবের কাছে? কইয়েছিলাম সাহেবদের মুখে মুখে বেশি কথা কইবে না, ওরা শাসক মানুষ। তোমার এই হিরিকের দেশভক্তি ওনারা পাত্তাও দেবেন নে। এবার মিলল তো শিক্ষে। কৃষক নিস্তব্ধ পা টেনে টেনে ঘরে ঢোকে। ও মা, বাবার কি হয়েছে? বাবা অমন খড়িয়ে খড়িয়ে হাঁটছে কেন? ওসব বেশি দেশভক্তির ফল। বাবা, ওরা তোমায় খুব মেরেছে না? এই এলো বাপ্পরাগী মেয়ে, বলছি বয়স তো সরো পেরোলো, এখনও তো একটা বুড়া বড় কেটে দেখলো নে। তা গঙ্গার জলে ডুবে মরতে পারিস না তুই? ও মা, তুমি দিদিকে ওভাবে বলছো কেন? চুপ কর পোড়ামুখী, এই দিদির জন্যই দেখবি একদিন তোর মুখ পুড়বে, এই বলে দিলাম। হ্যাঁ। কথাগুলো বলতে বলতে কৃষক বউ গজগজ করে চলে যায় ঘরে। এরপর ভবানী এক ছুটে চলে যায় তার কুঁড়ে ঘরে। মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? নতুন মা তো আমায় একটুও ভালোবাসে না। ভবানী, কাঁদছিস কেন? আমি তো আছি তোর সাথে। দেখ, তোর বাবা তোকে কত ভালোবাসে, আর মা সবাই তো সমান হয় না। দেখবি একদিন তোর নতুন মাও তোকে ভালোবাসবে। মা, মা কোথায় চলে গেলে মা? হ্যাঁ রে, ভবানীকে তো কদিন ধরে দেখছি না, ওর কি কিছু হয়েছে রে? তা জানি নে, শুনলাম ভবানীর বাবা নাকি সাহেবদের হাতে মার খেয়েছে। কেন? আবার শুনলাম কাকা নাকি নীল চাষ করবে না বলছিল, তারপর যা হওয়ার তাই ঘটলো।
এটা খুবই দুঃখের কথা রে। ইংরেজদের জন্য নীল চাষ করতে করতে আমাদের বাংলার সোনালি ফসলই যে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ রে। আচ্ছা, তুই এখন যা, বুঝলি? আমি একটু পরে আসছি। ভবানী, এই ভবানী। কে কে? আরে আস্তে আস্তে, আমি মরুপ্রান্ত। ছাড় তো। কে আমার লায়ক বাবু এলো রে? কাছ থেকে নেমে আমার মুখ টিপে ধরেছে। কাঁদছিলি? না। মিছে কথা কইছিস? তোর চোখের পাতা দুটো কিন্তু এখনো ভেজা। উফ, তোর লজ্জা করে না রে এভাবে একটা মেয়ের দিকে ড্যাব ড্যাব করে দেখতে? ওই বুঝলি, মা না ডাকছে, আমি এখন আসছি। হাট। মরুপ্রান্ত দরজা থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছন ঘুরে বলে, ওই কি? কাল একবার ঘাটে আসিস, কথা আছে। পরের দিন দুপুরবেলায় ভবানী যায় ঘাটের ধারে। কি রে, এখানে এখন আসতে বললি কেন? না এমনি। আমার কিন্তু একদম ফালতু সময় নেই নষ্ট করার মতো। না মানে। মরুপ্রান্ত হাত দুটি চেপে ধরে ভবানী। এনে পদ্ম, ঘর বাঁধবি আমার সাথে? বাপের সাথে কথা কইতে আসিস? ভবানী ফুলটা নিয়ে ছুটে চলে যায় ঘরের দিকে। কেটে গেছে কয়েকটা বছর। মরুপ্রান্ত এখন একজন উকিল, আর ভবানী মরুপ্রান্তের অর্ধাঙ্গিনী। সখী, ও সখী। হ্যাঁ বল রে সই। আর বল, দিন দিন ইংরেজ সরকারের অত্যাচার বেড়েই চলেছে রে সই। ওরা আর আমাদেরকে মানুষ বলে গণ্যই করে না রে। জানি রে সব সই। দিদি, ও দিদি। কে? বোন নাকি? হ্যাঁ রে, কিন্তু দিদি, ইংরেজদের অত্যাচারে বাবা। কি বোন, বাবার কি হয়েছে? বাবা আর নেই দিদি, ইংরেজদের হাতে মার খেয়ে বাবা প্রাণ হারিয়েছে। কথাটা শোনা মাত্রই ভবানীর পায়ের নিচ থেকে মাটিটা সরে যায়। ভবানী ধাপ করে বসে পড়ে খাটের ওপরে। অমাবস্যার গভীর নিশা অন্ধকারে বন্য শেয়ালে চিৎকারে ভবানীর বাবার শেষকৃত্য সম্পন্ন হয় শ্মশানের কালী মন্দিরের সামনে। বাবার শেষকৃত্য এরপর ভবানী মায়ের হাতের খাড়াতে নিজের হাত কেটে নিজেকে অভিষিক্ত করে ইংরেজ দূরীকরণ যজ্ঞে। সুধা তাং অক্ষরে নিত্যে ত্রিধা মাত্রিকা সধা অর্ধমাত্রা স্থিতা নিত্যায়া অনুচ্চারিয়া বিশেষত মহাবিদ্যা মহামায়া মহা খড়গিনী সুলনী ঘোড়া। সই, বোন, বিশাখা, রঘু, তোমরা পূর্ব, উত্তর, পশ্চিম আর দক্ষিণ দিক থেকে ইংরেজদের সব খবর নিয়ে আসবে। রঘু, তুমি গ্রামীণ ছেলেদের লাঠি আর তলোয়ার শিক্ষা দিয়ে একটা সেনাবাহিনী তৈরি করবে। সই, তুই কামারদার কাছ থেকে অস্ত্র বানিয়ে আমাদের দিবি আর একটা মহিলা সংগঠন তৈরি করবি। বোন, তুই ইংরেজ ঘাঁটিতে কাজ করে সেখানকার গুপ্ত খবর আমাদের দিবি। আর বিশাখা, তুমি বাড়ির সদবা মেয়েদের শঙ্খধ্বনির মাধ্যমে তাদের গতিবিধির খবর আমাদের দেবে। হ্যাঁ ভবানী, এই ইংরেজ নিধন যজ্ঞে আমরা তোকে আমাদের রানী বানালাম। যথা আজ্ঞা রানীমা। যে আজ্ঞে রানীমা। জয় রানীমার জয়। জয় রানীমার জয় জয়। রানীমার আদেশ শিরোধার্য। ভবানীর কুটিল রণনীতিতে ধীরে ধীরে ইংরেজ সরকারের নীল চাষ বন্ধ হতে থাকে। আইনি মামলায়, অসতর্ক আক্রমণ, পূর্ব আক্রমণের খবরে আর গুপ্ত প্ল্যান চোপাটে ইংরেজরা প্রায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে। হু ইজ রানীমা? জানি না সাহেব, তবে শুনেছি পিতপুরের মহাশ্মশানের জঙ্গলে নাকি তার ঘাঁটি। ইতিমধ্যেই সে 500 নীলকর সাহেবদের গ্রাম ছাড়া করেছে। হোয়াট? 500 নীলকর সাহেব লেভ দিস প্লেস? হ্যাঁ সাহেব। না না না, এভাবে চলিতে থাকিলে নীল চাষ তো আমাদের লাটে উঠিবে। তুমি আজই যুদ্ধ ঘোষণা করো ওই রানীর বিরুদ্ধে। আমরা আজই রাতে ফোর্স নিয়ে ওইখানে যাব। ইয়েস স্যার। ঝড়ের বেগে এই খবর পৌঁছে যায় ভবানীর কানে। ভাগীরথী,
বিশাখা, রঘু, ভবানী এখন অন্তঃসত্ত্বা, তাই আজ রাতের যুদ্ধটা আমরা ভবানীকে ছাড়াই করব। তৈরি কর আমাদের রণসৈন্যর দল। ইংরেজদের আক্রোশে ও বাংলার হুঙ্কারে বেজে ওঠে রণদামামা। এই সেই ডাকাতের ডেরা? হ্যাঁ সাহেব। ডিস্ট্রয় করে দাও এই প্লেসটাকে। অফিসারের কথা মতো একদল ইংরেজ সেনা ধ্বংস করতে যায় জায়গাটাকে। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে আক্রমণ করে বসে ভবানীর দল। শুরু হয় এক রক্তক্ষয়ী ইংরেজ দূরীকরণ যুদ্ধ। ইতিমধ্যে ভবানী বাচ্চা প্রসবের যন্ত্রণার বিছানায় কাতরাচ্ছে। মরুপ্রান্ত দাইয়ের খোঁজে গেছে বাইরে। কিছুক্ষণ পর ভবানীর একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। সদ্য শিশুকে পরিষ্কার করে নারীর মাতৃটান ছিন্ন করে ভবানী মেয়েকে বলে যায়, যোগ্য মা হওয়ার দায়িত্ব আমি পালন করতে পারলাম না রে, তাই তোকে বুকে তুলে নেওয়ার সময় মাতৃভূমির কোলে সঁপে দিলাম। আমাকে যে ওদের খুব দরকার রে, আমি আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে। তখন ভবানীর হুঙ্কারে পিছু হটতে থাকে ইংরেজ সৈন্য। জয় রানীমার জয়, জয় রানীমার জয়। ভবানীর খাড়ার আঘাতে একে একে আলাদা হতে থাকে ইংরেজদের ধর থেকে মণ্ডল। অবশেষে ভবানীদের সামনে পরাস্ত হয় ইংরেজ সৈন্য। গ্রামের এক মহিলার কাছে এসব শুনে মরুপ্রান্ত পৌঁছায় পিতপুরের জঙ্গলে। ভবানী তখন তার শেষ নিঃশ্বাসের প্রমাদ গুনছে। ভবানী, এই ভবানী। পরম স্নেহে ভবানীকে কোলে তুলে নেয় মরুপ্রান্ত। আমার তোমার সঙ্গে বেশি দিন থাকা হলো না গো। ভবানী, তুমি এরকম কেন বলছো? তোমাকে দেখবে, আমি ডাক্তার দেখাবো, এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে। ভবানী, ভবানী, এরকম করো না ভবানী। না গো, আমি বুঝতে পারছি আমার আর সময় নেই। ভবানী, বেশি কথা বলো না, চুপ করো তুমি। শোনো না, আমার একটা কথা রাখবে? কি বলো? আমাদের মেয়ের নাম ছাবিলি রেখো, আর ভগীরথীকে তুমি বিয়ে করো। কথাগুলো বলতে বলতে ভবানী নিথর হয়ে যায় মরুপ্রান্তের কোলে। ভবানী। তারপর কি হয়েছিল? এরপর মরুপ্রান্ত ভাগীরথীকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, আর সেই যুদ্ধে বাকিরা ওইখানেই প্রাণত্যাগ করেছিল। কথাগুলো শুনতে শুনতে সুহাসিনী নিজের অজান্তেই ঢলে পড়ে নিদ্রা দেবীর কোলে। এ বাবা, কাল সারা রাত এই ভাঙা মন্দিরে একা শুয়েছিলাম, আর ঘুমের ঘোরে কি কি যে সব স্বপ্ন দেখলাম কে জানে। ধুর, যাই, হোটেলে গিয়ে এই আস্তানার ইতিহাসটা জেনে নেব। সুহাসিনী রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। মাঝপথে হঠাৎ আগের দিনের বখাতে ছেলেগুলো পায়ে এসে পড়ে সুহাসিনীর। দিদি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর জীবনে আর এরকম করব না। হ্যাঁ দিদি, আমিও আর এমন করব না। আরে তোমরা কি করছো? আর তোমাদের হাত পায়ে বা কি করে ভাঙলো? কাল রাতে আপনাকে যখন তাড়া করছিলাম, তখন হঠাৎ এক লাল পিড়ে শাড়ি পরা মহিলা খাড়া হাতে আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তারপর সেই খাড়া দিয়ে আমাদের আঘাত করে আর ওয়ার্নিং দিয়ে যায়, আমরা যদি ফের এমন করি তাহলে সেদিনই আমাদের শেষ করে দেবে। আমাদের ক্ষমা করে দাও দিদি, আমরা আর কখনো এমন করব না। আচ্ছা, ঠিক আছে, আমি ক্ষমা করলাম। এবার তোমরা বাড়ি যাও। সুহাসিনীর কথা মতো ছেলে দুটো চলে যায় যে যার দিকে। সুহাসিনীর মনে পড়ে গতকাল রাতে সুহাসিনী অমনি এক লাল আটপেরে শাড়ি পরা মহিলার কোলে মাথা রেখে শুয়ে রানী ভবানীর গল্প শুনছিল। একটু পরে সুহাসিনী মনে মনে ভাবে, তাহলে কাল রাতের আটপৌরে শাড়ি পরা মহিলা কে ছিলেন? সত্যি কি এই মন্দিরের কোনো পরিচালিকা?
নাকি রানী ভবানী স্বয়ং এসেছিলেন তার এই গ্রামের ইতিহাস জানাতে?